ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইয়োর ম্যাথমেটিক্স টিচার। তো আজকে আমরা পড়াবো নাম্বার থিওরির কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স এই টপিকটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6th সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্সের একটা পেপার, নাম্বার থিওরি, তার কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। তো এর আগে আমি যতগুলো ক্লাস নিয়েছি নাম্বার থিওরির, বেশ 10-12টা ক্লাস আছে। তার ওই 10-12টা ক্লাসের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি, অল নাম্বার থিওরি ক্লাসেস। ওখানটায় একটাই লিঙ্ক আছে, একটা লিঙ্কে গেলেই তোমরা সব ভিডিও পেয়ে যাবে। এটাও পাবে, আগেকারগুলোও পাবে, বা ভবিষ্যতে যেগুলো আমি ক্লাস নেব সেগুলোই একটা লিঙ্কেই পাবে। এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে রেখেছি, কারণ আমার চোখে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য ডাক্তার বলেছে ব্রাইটনেস কম রাখতে, লাইট কম রাখতে। তা তোমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে অসুবিধা হবে না। তো শুরু করি আমরা কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। এর আগে আমরা পড়েছিলাম লিনিয়ার কনগ্রুয়েন্স। এটা আমাদের অলরেডি হয়ে গেছে, এই টপিকটা, লিনিয়ার কনগ্রুয়েন্সটা। এটারও তোমরা ভিডিওর লিঙ্কটা আমি নিচে পেয়ে যাবে, লিনিয়ার কনগ্রুয়েন্স বলে। তো লিনিয়ার কনগ্রুয়েন্স হয়ে গেছে, আমরা পড়বো আজকে কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। তো আমি প্রথমেই দেখতে চাইছি যে এই দুটো কনগ্রুয়েন্সের মধ্যে পার্থক্য কী, নাকি দুটো একই জিনিস, জাস্ট নামটা পাল্টানো, সেটা আমরা প্রথমে দেখি। লিনিয়ার কনগ্রুয়েন্স, কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। লিনিয়ার মানে বুঝতে পারছো যে কোনো একটা যদি এক্সপ্রেশন থাকে তাতে ভেরিয়েবলের পাওয়ার অ্যাটমোস্ট 1 হবে। আর কোয়াড্রেটিক মানে তার পাওয়ার, ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 2। যেমন আমরা লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম বলেছিলাম, সেরকম এখানটায় যে কনগ্রুয়েন্সে যে ভেরিয়েবল থাকবে তার পাওয়ার 1 ছিল, সেই জন্য এটা লিনিয়ার হয়েছিল। এবার যে এক্সপ্রেশন আছে তাতে ভেরিয়েবলের পাওয়ার কিন্তু 2 আসবে, সেই জন্য এটাকে কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। দিয়ে দুটো সেম। যেমন ধরো লিনিয়ার কনগ্রুয়েন্স আমরা এরকম পড়েছিলাম, ax ইজ কনগ্রুয়েন্স টু বি মডিউলো পি। লিনিয়ার কনগ্রুয়েন্স এরকম দেখতে ছিল। কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স কেমন হবে? ax স্কোয়ার প্লাস bx ইজ কনগ্রুয়েন্স টু সি মডিউলো পি। এই যে দ্বিঘাত চলে এসছে এই সাইডটা, আগে যেটা লিনিয়ার ছিল একঘাত ছিল, সেটা এই সাইডে দ্বিঘাত চলে এসছে। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। বা সিটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে এইদিকে কী চলে আসবে? -c। সেটাকে আমি ধরে নিলাম, তাহলে কনগ্রুয়েন্স টু 0। কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স আমরা এই ফর্মেটেও লিখতে পারি, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে আমরা ওই কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সটা পড়ব। তো কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সে আমরা প্রথমেই ডেফিনেশন কি সেটা আগে দেখি। হ্যাঁ, ডেফিনেশন। ইফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ কনগ্রুয়েন্স টু 0 modulo p, where obviously a, b, c are integers. আমরা ইন্টিজার ছাড়া তো পড়বো না নাম্বার থিওরিতে, ইন্টিজার্স। 2 নম্বর হচ্ছে p is an odd prime। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে p cannot divides a। এরকম যদি হয়, then the above expression is called a quadratic congruence। তাহলে আমরা যে এত বড় একটা ডেফিনেশন লিখলাম, তাতে প্রত্যেকটা জিনিস কেন বলা হয়েছে সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যেমন আমাদের প্রথমেই বলা আছে যে এ, বি, সি আর ইন্টিজার্স। অবভিয়াসলি এ, বি, সি আর ইন্টিজার্সই হবে, কারণ আমরা যেহেতু নাম্বার থিওরি পড়ছি, সুতরাং ইন্টিজার ছাড়া আমরা কিছু আলোচনা করবো না। আচ্ছা, সেকেন্ডে কী লেখা আছে? সেকেন্ডে লেখা আছে পি ইজ অ্যান অড প্রাইম। তো এর আগেও আমরা যখন লিনিয়ার কনগ্রুয়েন্স পড়েছিলাম, এ এক্স ইজ কনগ্রুয়েন্স টু বি মডিউলো পি বা মডিউলো এন, যাই লিখি, এন ইজ এ প্রাইম বলাই ছিল, এনটাকে প্রাইম বলা ছিল। এখানেও পিটাকে প্রাইম বলছে, কিন্তু স্পেশালি অড প্রাইম বলছে। অড প্রাইম কেন সেটা আমরা পরে আলোচনা করছি, অডটাকে আমি শুধু পরে আলোচনা করছি, প্রাইম তো হতেই হবে, ঠিক আছে? 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পি ক্যান নট ডিভাইডস এ। পি কিন্তু একে ডিভাইড করতে পারবে না। যদি এটাও আমি বলছি কেন, যদি এরকম এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করে, দেন দ্য অ্যাবাভ এক্সপ্রেশন বা অ্যাবাভ কনগ্রুয়েন্স ইজ কল্ড কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। আমি এই জায়গাটায় আসি, কেন এটা আমরা দেখি এবারে, কেন পি একে ডিভাইড করতে পারবে না।
কন্ডিশনের মধ্যেই ছিল পি ক্যান নট ডিভাইডস এ, তাহলে এবার ধরে নাও উল্টোটা, মানে পি একে ডিভাইড করে ফেলেছে, তাহলে পি যদি একে ডিভাইড করেই ফেলে তাহলে এইটার জন্য রিমাইন্ডার কত হবে? একে তো ডিভাইড করে ফেলেছে, এক্স স্কোয়ারকে দরকার নেই, একে ডিভাইড করা মানেই এই টার্মটা কে ডিভাইড করে ফেলেছে পি। আই রিপিট, এক্স স্কোয়ারকে ডিভাইড করার দরকার নেই, শুধু একে ডিভাইড করলো, তার মানে এই টার্মটাকে ডিভাইড করে ফেলেছে। তাহলে যেহেতু এই টার্মটাকে ডিভাইড করে ফেলেছে, তাহলে পরের লাইনে কনগ্রুয়েন্স মডিউলো পি যেহেতু আছে, পরের লাইনে এই জায়গাটা আমাকে জিরো লিখতে হবে, তাহলে পড়ে থাকবে বিএক্স প্লাস সি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মডিউলো পি। তাহলে আলটিমেটলি এটা কি আর কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স থাকলো? এটা তো লিনিয়ার কনগ্রুয়েন্স হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জন্যই পি ক্যান নট ডিভাইডস এ, এটা আমাদের লেখা আছে। এর আগেও লিনিয়ার কনগ্রুয়েন্সেও তাই ছিল, এ এক্স ইজ কনগ্রুয়েন্স টু বি মডিউলো পি। এখানে কিন্তু পি একে ডিভাইড করতে পারবে না, কেন? কারণ যদি ডিভাইড করে এখানটাতে এক্স টার্মটাই থাকবে না, তাহলে তো এটার লিনিয়ার কনগ্রুয়েন্সই থাকলো না। এখানটায় হয় এরম লেখা থাকবে পি ক্যান নট ডিভাইডসে, মানে হয় এরম আমি বলেছিলাম, অথবা এরম বলেছিলাম পি কিউ এর জিসিডি 1, তার মানে পি একে ডিভাইড করতে হবে না, দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদের পাশে লিখতেই হবে ডেফিনেশনে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট যে থিওরাম, সেই থিওরামটার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের যদি কোনো কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স থাকে, সে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মডিউলো পি, হোয়ার পি ইজ অ্যান অড ইন্টিজার, যদি থাকে তাহলে সেই কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সকে আমরা শর্টে এরকম লিখে দিতে পারবো, ওয়াই স্কোয়ার কনগ্রুয়েন্স টু ডি মডিউলো পি। দেখো কী ছিল, এখানটায় ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটাকে আমি এরকম লিখে ফেলেছি, মডিউলোটা একই আছে, মডিউলো পি আছে, কিন্তু এখানটায় বাকি এই এ বলো, এই বি এক্স বলো, সি টার্মগুলো, এগুলো সব আমার তাড়িয়ে দিতে পেরেছি, একটা সিম্পল ফর্মে নিয়ে চলে এসেছি, যেমন অবভিয়াসলি ওয়াই মানে এটা, ডি মানে এটা। তাহলে এই কোয়েশনকে, এই কনগ্রুয়েন্সকে আমরা এই কনগ্রুয়েন্সে কনভার্ট করে ফেলতে পারবো। আমি হয়তো ভুল করে বারবার ইকুয়েশন বলে ফেলছি, তো এখানটা ইকুয়েশন বলে কিন্তু কিছু নেই, হ্যাঁ, সবই কনগ্রুয়েন্স। তাহলে দেখি কীভাবে আমরা কনভার্ট করতে পারি। given a x square plus bx plus c is congruent to 0 modulo p, both side আমি 4a দিয়ে মাল্টিপ্লাই করছি, 4a multiplying the above congruence by 4a we have, তাহলে এখানে কি আসলো 4a স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরটা কি আসবে 4abx, তারপরটা কি আসবে 4ac ইজ কনগ্রুয়েন্স টু, ওদিকে তো জিরো ছিল, মাল্টিপ্লাই করলে জিরোই থাকলো, মডিউলো পি। এই দিকটাকে এবার কায়দা করে কেমন লেখা যাচ্ছে দেখো, এটা হয়ে গেল 2ax তার হোল স্কোয়ার প্লাস, আমি এটাকে এ মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে লিখতে চাইছি, তাহলে এটা হয়ে গেলো এরকম প্লাস 2 ইন্টু এ মানে 2x, তাই লিখতে হবে। তাহলে এখানটায় চলে আসলো 4ax পড়ে থাকলো বি, তাহলে ইন্টু বি যদি আমি লিখি তাহলে পরের লাইনে আমাকে তো বি স্কোয়ার লিখতেই হচ্ছে, নাহলে এই টোটালটুকু ফর্মুলায় আসছে না, কিন্তু বি স্কোয়ার আমি এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে বি স্কোয়ারটা আমি ওইদিকে লিখে দিই, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আর এদিকে যে প্লাস 4abটা ছিল সেটা ওইদিকে মাইনাস করে নিয়ে চলে গেলাম, তাহলে পড়ে থাকলো মডিউলো পি। পরের লাইনে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, মানে 2ax প্লাস বি তার হোল স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু বি স্কোয়ার মাইনাস 4ac মডিউলো পি। দ্যাট মিন্স এটা মানে কি হয়ে গেল, ওয়াই স্কোয়ার ধরে নিলাম, এটা ওয়াই স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু ডি মডিউলো পি, হোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 2ax প্লাস বি and d is equals to b square minus 4ac, এটাই আমরা চেয়েছিলাম প্রমাণ করতে। এনি কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স দিস ক্যান বি রিটেন অ্যাজ দিস, হোয়ার y মানে 2ax প্লাস b আর d মানে হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে যে কোনো লিনিয়ার কনগ্রুয়েন্সকে আমি এরকম করতে পারি, যেখানে অবভিয়াসলি d এর ভ্যালু আমাকে সুইটেবল বার করতে হবে, বা y এর ভ্যালু আমার সুইটেবল কিছু একটা আসতে হবে, যেখানে সেখানে যাতা করে লিখে দিলে হবে না, তার পিছনে কারণও থাকতে হবে, যে y যেন ওরকম দেখতে হয় এবং d যেন ওরকম দেখতে হয়, তবেই হবে এটা। হ্যাঁ, এরপরের থিওরাম হচ্ছে যদি কোনো একটা লিনিয়ার কনগ্রুয়েন্স এই ফরম্যাটে থাকে, কোন ফরম্যাটে না, তো এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি এই ফরম্যাটে থাকে, তাহলে যে আমরা তো দেখলাম যে কোনো কনগ্রুয়েন্সকে এরকম লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু ডি মডিউলো পি, এবার ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে দিচ্ছি,
এটা অ্যাকচুয়ালি দেখতে আলাদা, কিন্তু এদের কাজ তো একই। যেমন এই এক্সাম্পলটা আমি তোমাদের মাঝে মাঝেই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো। এ দুটো দেখতে আলাদা কিন্তু এদের কাজ সেম। কেন? কারণ এখান থেকেও আমার এক্সের ভ্যালু বেরোবে প্লাস মাইনাস আই, এখান থেকেও আমাদের ওয়াইয়ের ভ্যালু বেরোবে প্লাস মাইনাস আই। তাহলে এদের কাজ একই কিন্তু জাস্ট দেখতে আলাদা। সেরকমই ওয়াই স্কোয়ার, যে কোনো কনগ্রুয়েন্সকে আমি ওয়াই স্কোয়ার কনগ্রুয়েন্স টু ডি মডিউলো পি লিখতে পারি। সেই ওয়াইয়ের জায়গায় আমি এক্স লিখেছি, ডি এর জায়গায় এ লিখেছি, জিনিস একই, জাস্ট দেখতে আলাদা। তাহলে যে কোনো কনগ্রুয়েন্সকে, কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সকে অবভিয়াসলি এই ফর্ম্যাটে আমি দেখতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে, থিওরাম হচ্ছে যে যদি এই কনগ্রুয়েন্সটা সলভেবল হয়, মানে যদি এর সলিউশন পাওয়া যায়, তাহলে এর এক্স্যাক্টলি দুটোই সলিউশন থাকবে, দুইয়ের বেশি সলিউশন থাকবে না যদি সলভেবল হয়। আর যদি সলভেবল না হয় তাহলে তো তার গল্প আলাদা। তাহলে ইফ দিস ইজ সলভেবল, দ্য কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স, দেন ইট হ্যাজ এক্স্যাক্টলি টু সলিউশনস। ঠিক আছে, যেমন আমাদের দ্বিঘাত সমীকরণের দুটো ইকুয়েশন থাকে, দুটো সলিউশন থাকে, সেরকমই কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সেরই দুটোই সলিউশন থাকবে যদি সলভেবল হয়। আর যদি সলভেবল না হয় তাহলে তো হয়ে গেল। তাহলে দেখি কী করে আসছে। যেহেতু এটা সলভেবল ধরে নিতে পারি আমি, সলভেবল না হলে তো থিওরাম এগোবেই না। তো যদি সলভেবল হয় তাহলে এর একটা সলিউশন থাকবে। তাহলে if possible let x0 is a solution of x square congruence to a modulo p। x0টা একটা সলিউশন ধরে নিলাম, দেন x0 square is congruence to a modulo p, এটা হবেই। তাহলে x0 একটা সলিউশন হলো। আর একটা সলিউশন কি হবে, এগেন p মাইনাস x0 স্কোয়ার, এটাকে যদি আমি ভেঙে দিই, p স্কোয়ার মাইনাস 2p x0 প্লাস x0 স্কোয়ার। পরের লাইনে যদি আমি কনগ্রুয়েন্স মডিউলো p নিই, তাহলে কি হবে, p দিয়ে তো এই পার্টটুকুকে ডিভিজিবল, p স্কোয়ারকে ডিভিজিবল, তাহলে এর জন্য রিমাইন্ডার জিরো। সিমিলারলি p দিয়ে এই পার্টটুকু ডিভিজিবল, p আছে, তাহলে এরও রিমাইন্ডার জিরো। এই পার্টটুকুকে আমি এখনই বলছি না। তাহলে আলটিমেটলি কী হয়ে চলে আসলো, কনগ্রুয়েন্স টু x0 স্কোয়ার মডিউলো p। x0টা আবার কার সাথে, এ মডিউলো p, কনগ্রুয়েন্স টু a মডিউলো p আছে। তাহলে পরের লাইনে এখানটা আমি কনগ্রুয়েন্স টু a মডিউলো p হয়ে গেল। তাহলে দেখো p মাইনাস x0 সেটা কিন্তু এই ইকুয়েশন, এই কনগ্রুয়েন্সটাকে স্যাটিসফাই করে ফেলছে। কেন? কারণ x এর জায়গায় p মাইনাস x0 বসালে সেটা কনগ্রুয়েন্স টু a দিচ্ছে। তাহলে p মাইনাস xটাও একটা সলিউশন। তাহলে হেন্স p minus x0 is another solution। তাহলে আমাকে বলেছে এর এক্স্যাক্টলি দুটো সলিউশন থাকবে। আমি এখন পর্যন্ত কি দেখালাম, এর দুটো সলিউশন আছে, কিন্তু এক্স্যাক্টলি দুটো দেখাতে হবে তো এখনো। আই রিপিট, এই জায়গাটা ভালো করে বুঝবে, আমাকে দেখাতে হবে ইট হ্যাজ এক্স্যাক্টলি টু সলিউশনস। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত শুধু দেখালাম দুটো সলিউশন আছে, একটা x0 একটা p মাইনাস x0। আমাকে এবারে কি দেখাতে হবে, এবার দেখাতে হবে যে এক্স্যাক্টলি দুটো, তার মানে এই দুটোই সলিউশন, এর বাইরে আর কোনো সলিউশন নেই, সেটাও আমাকে দেখাতে হবে। তাহলে ঠিক তারপরে আমি ধরে নিই যে না, এর বাইরেও আর একটা সলিউশন আছে। ইফ পসিবল লেট x1 is an another সলিউশন। তাই যদি হয় তাহলে অবভিয়াসলি x1 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু a মডিউলো p। আমাকে তো লিখতে পারবো। আবার এটা কার সাথে কনগ্রুয়েন্স, x0 সাথে কনগ্রুয়েন্স। তাহলে পরের লাইনে কনগ্রুয়েন্স টু x0 স্কোয়ার মডিউলো p। তাহলে আলটিমেটলি এই দুটো কনগ্রুয়েন্স হয়ে গেলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেন x1 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু x0 স্কোয়ার মডিউলো p, দ্যাট মিন্স x1 স্কোয়ার মাইনাস x0 স্কোয়ার ইজ ডিভিজিবল বাই p, এটা আমি লিখতে পারি। তাহলে দেয়ারফর p ডিভাইডস x1 স্কোয়ার মাইনাস x0 স্কোয়ার, দ্যাট মিন্স p ডিভাইডস x1 প্লাস x0, x1 মাইনাস x0। তাহলে p হয় একে ডিভাইড করবে, না হয় p একে ডিভাইড করবে, না হলে তো এই জিনিসটাকে ডিভাইড করতে পারছে না। তাহলে ঠিক তার পরের লাইনে আমি সেটাই লিখব,
যে সো আইদার p ডিভাইডস x1 প্লাস x0 অর p ডিভাইডস x1 মাইনাস x0। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটাকে হতেই হবে, নাহলে কিন্তু ব্যাপারটা পসিবল হবে না। তাহলে আমি দেখি দুটোর ক্ষেত্রে কী কী হচ্ছে। আমি প্রথমে এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে লেট p ডিভাইডস x1 মাইনাস x0। তার মানে কি হলো, এখান থেকে আমি বলতে পারি না x1 ইজ কনগ্রুয়েন্স টু x0 মডিউলো p। কনগ্রুয়েন্স তো তাই রিলেশন, x1 x0 এর সাথে কনগ্রুয়েন্স টু মডিউলো p হলে x1 মাইনাস x0কে p ডিভাইড করে, তাহলে ঘুরিয়ে এটা ডিভাইড করা মানে কনগ্রুয়েন্স আসবে। তার মানে x1 এর ভ্যালু ঘুরিয়ে দেখো x0ই আসলো। একটার সাথে আমি তাহলে জোর করে যদি ধরিও x1 একটা নতুন সলিউশন, তাহলে সেই x1 এর ভ্যালু ঘুরিয়ে x0ই আসলো। বেশ, ছেড়ে দাও, এই কেসটা না নয়। এবার এটার কি হয় দেখি। লেট p ডিভাইডস x1 প্লাস x0, তাহলে দিস ইমপ্লাই x1 ইজ কনগ্রুয়েন্স টু মাইনাস x0 মডিউলো p। পরের লাইনে দেখো কনগ্রুয়েন্স টু, আমি যদি p মাইনাস x0 লিখে দিই তাহলে অসুবিধা হওয়ার কিছু কথা নয়, কারণ p দিয়ে যদি আমি ডিভাইড করি এটার তো রিমাইন্ডার 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার জায়গায় তো 0 পুট হয়ে গেল, তাহলে মাইনাস কনগ্রুয়েন্স x মানে কনগ্রুয়েন্স টু মাইনাস x0 লেখাও যা, কনগ্রুয়েন্স টু p মাইনাস x0 লেখাও তাই। কেন? কারণ ডিভাইড করলে পিটা এখানটা রিমাইন্ডার 0 দেবে। তাহলে x1টা হয় x0 এর সাথে কনগ্রুয়েন্স হচ্ছে, না হয় p মাইনাস x0 এর সাথে কনগ্রুয়েন্স হচ্ছে, যেটা আগের দুটো রুট ছিল। আমরা তো একটু আগে বের করলাম যে রুট হয় x0 হবে, না হয় p মাইনাস x0 হবে। তাহলে আলটিমেটলি x1 বলে যদি আমি একটা নিউ রুট কল্পনা করিও, সেটা কিন্তু ঘুরিয়ে ফিরে ওই আগেকার রুটের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানেই হেন্স দ্য কনগ্রুয়েন্স হ্যাজ এক্স্যাক্টলি টু সলিউশন। আগের স্টেপে আমি লিখতাম হেন্স দ্য কনগ্রুয়েন্স হ্যাজ টু সলিউশনস, এক্স্যাক্টলি লিখতে পারতাম না। এবার দেখিয়ে দিলাম যে হ্যাঁ, এটা এক্স্যাক্টলি টু সলিউশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের এই থিওরামটা। আচ্ছা, তাহলে এই জায়গাটায় দেখো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই যে এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্সের ভ্যালু ধরো 2, 3 আর 200 মডিউলো 9 নিলাম। ধরো একটা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিছু একটা ছিল, কিছু একটা 19 ছিল, কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স মডিউলো 9 ছিল। তাহলে এর আমার দুটো সলিউশন থাকার কথা, একটা 2 একটা 3। ধরো কারোর 2 বেরোলো আর 200 বেরোলো, আবার কারোর 2 বেরোলো 3 বেরোলো। তাহলে তো বলবে যে স্যার আমার তো একজনের বেরিয়েছে এক্স কনগ্রুয়েন্স টু 2, 3 মডিউলো 9, আর একজন বলবে স্যার আমার তো বেরিয়েছে 200 মডিউলো 9। তাহলে তো রুট তো 3টে হয়ে যাচ্ছে, 2, 3 আর 200। তাহলে আপনি এখনই বললেন একটা কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স, তো এরকম বেরোতেই পারে। হ্যাঁ, একটু পরে আমরা অঙ্ক করবো, দেখবো এরকম বেরোতেই পারে। তাহলে আপনি যে বললেন একটু আগে যে দুটো রুট থাকবে, এখানে তো 3টে রুট দেখাচ্ছে। তাহলে কী ঘটনাটা এরকমই, সরি এখানে কনগ্রুয়েন্স, হ্যাঁ ঘটনাটা এরকমই। এবার 200টাকে কমাও, কী করে কমাবো? 9 দিয়ে 200কে ভাগ করে দেবো। তাহলে 9 দুগুণে 18, আবার 2 20 নেমে আসলো, 9 দুগুণে 18, রিমাইন্ডার 2। তাহলে দিস ইজ কনগ্রুয়েন্স টু, সরি এখানটা 2 লিখলাম না, 3 লিখি। হ্যাঁ, তাহলে কনগ্রুয়েন্স টু 3, এটা 200 মডিউলো 9 লেখাও যা, 2 মডিউলো 9 লেখাও তো তাই, কারণ 200কে 9 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকছে। তাহলে 200 মডিউলো 9 লেখাও যা, 2 মডিউলো 9 লেখাও তাই। তাহলে ঘুরি ফিরি দেখো দুটোই রুট আসছে। তাহলে এই x1 এর ঘটনাটাও তাই হয়েছে। x1টা আমি প্রথমে ধরে নিচ্ছি 200, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি সেটা হয় 2 এর সাথে, না হয় 3 এর সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে x1 বলে যে নিউ রুটটা আমরা ধরেছিলাম, সেটা দেখতে আলাদা, দেখতে 200-র মতন, কিন্তু আলটিমেটলি সেটাকে আমি কনভার্ট করতে পারি আইদার 2 অর 3। x1টাকে হয় x0-তে কনভার্ট হতে হবে, না হয় x1টাকে p মাইনাস x0-তে কনভার্ট হতে হবে। এটাই হচ্ছে আমাদের এই সেকেন্ড পার্টটুকুর ঘটনা ছিল। আচ্ছা, আমরা আসছি এবারে নেক্সট থিওরামে। নেক্সট থিওরামটা আমাদের বলতে চাইছে এরকম যে যদি একটা কনগ্রুয়েন্স থাকে, কনগ্রুয়েন্সটা দেখতে x টু দি পাওয়ার p মাইনাস 1/2, সরি x টু দি পাওয়ার p মাইনাস 1/2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো p, এরকম টাইপের দেখতে যদি কোনো কনগ্রুয়েন্স থাকে, তাহলে সেই কনগ্রুয়েন্সটার কী হবে, ওর এক্স্যাক্টলি p মাইনাস 2 খানায় সলিউশন থাকবে। আগে কি ছিল এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স টু a, তাহলে তার দুটো এক্স্যাক্টলি সলিউশন ছিল। এবারে যেহেতু এক্সের মাথায় p মাইনাস 1/2 আছে,
মানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু কনগ্রুয়েন্স টু ওয়ান মডিউলো পি, তাহলে এর এক্স্যাক্টলি পি মাইনাস ওয়ানখানে সলিউশন থাকবে, যে সলিউশনগুলো আবার গিভেন বাই এরকম বলেও দিয়েছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট পি মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এটাও আমাদের ভালো থিওরাম, কারণ এটা দিয়ে আমাদের অঙ্ক সলিউশন করতে গিয়ে এটা আমাদের কাজে লাগতে পারে। তা দেখি প্রুফটা। লেট ক্যাপিটাল এ বলে আমি একটা সেট বানালাম, যেগুলো সলিউশন দিয়েছে, সলিউশন হতে পারে যেগুলো, সেইগুলো নিয়ে আমি একটা সেট বানালাম, ওয়াই স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট করে পি মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, নাও ইফ আর স্কোয়ার বিলংস টু এ, সে আর এর ভ্যালু 1 হোক 2 হোক 3 হোক বা পি মাইনাস ওয়ান বাই টু হোক, যাই হোক আমি সার্টেন আর স্কোয়ার এ থেকে নিয়েছি, যদি নিই তাহলে দেন আমরা লিখতে পারবো যে আর ইজ প্রাইম টু 1, দ্যাট মিন্স আর আর পি এর জিসিডি 1 হবে। কেন হবে? কারণ প্রথমত হচ্ছে পি একটা অড প্রাইম, মানে প্রাইম, তাহলে পি যদি প্রাইম হয় পিকে তার নিচের কোনো সংখ্যা ডিভাইড করতে পারে না এক্সেপ্ট 1। তার মানে পি এর নিচের যে কোনো ভ্যালুর সাথে তুমি পিকে জিসিডি করো, দেখবে সবসময় 1 বেরোবে। যেমন ধরো আমি একটা ছোটো এক্সাম্পল দিই, যেমন ধরো 7, তাহলে 1-এর সাথে 7, 2-এর সাথে 7, 3-এর সাথে 7, 4-এর সাথে 7, 5-এর সাথে 7, 6-এর সাথে 7, এদের প্রত্যেকের জিসিডি দেখো 1। কেন? কারণ 7 ইজ এ প্রাইম, যার ফলে 7 যদি প্রাইম হয় তাহলে 7-এর নিচের যে কোনো ইন্টিজারের সাথে 7কে তুমি জিসিডি বানাও, 7-এর জিসিডি বের করো, সেটা দেখবে 1 আসবে। তাহলে পি যেহেতু প্রাইম, পি এর নিচের যে কোনো সংখ্যার সাথে পি প্রাইম হবে, তাহলে এখানে আর এর ভ্যালু কত থেকে কত হতে পারে? আর স্কোয়ার নিচে মানে আর এর ভ্যালু 1 2 3 4 করে পি মাইনাস ওয়ান বাই টু। এই পি মাইনাস ওয়ান বাই টু ওটা তো পি এর থেকে ছোটো একটা সংখ্যা, ওটাকে যদি ভেঙে লিখি কত হবে? পি বাই টু মাইনাস হাফ। এমনি একটা বাই টু পড়ে গেছে, তার থেকে আবার কিছু বিয়োগও হচ্ছে, তাহলে পি এর থেকে নিশ্চয়ই ছোটো সংখ্যা। তাহলে আর এর ভ্যালু 1 2 3 4 করে পি মাইনাস ওয়ান বাই টু যেহেতু হচ্ছে, তাহলে আরটা পি এর থেকে ছোটো সংখ্যা, তাহলে এদের জিসিডি অবভিয়াসলি 1 হতে বাধ্য। তাহলে তাই যদি হয় তাহলে আমি ফার্মেটস থিওরাম অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে দেন বাই ইউজিং ফার্মেটস থিওরাম we have r to the power p minus 1 is congruent to 1 modulo p. That means this imply এটাকে যদি আমি এরকম লিখতে পারি r square to the power p minus 1 by 2 congruent to 1 modulo p, তাহলে দেখো r স্কোয়ারটা এই কোয়েশনের সলিউশন চলে আসছে। দেখো ট্যালি করার সাথে x to the power p minus 1 by 2 congruent to 1 modulo p, তাহলে এখানটায় x এর জায়গায় r স্কোয়ার বসালে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে আর স্কোয়ারটা হয়ে গেল এই কোয়েশনের সলিউশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সো অল দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল এ আর সলিউশন অফ এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি, এটা আমরা বলতেই পারি। তাহলে আমার কি হয়ে গেল? এর প্রত্যেকটা এলিমেন্টই এই কোয়েশনের সলিউশন। এর কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 করে পি মাইনাস ওয়ান বাই টু খানা এলিমেন্ট আছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা চাইছিলাম যে এই সলিউশনগুলো আসুক 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, সেটা দেখা চলে আসছে। পি এর প্রত্যেকটা এলিমেন্ট এই ইকুয়েশনের সলিউশন, তার মানে পি এর এলিমেন্টগুলো কেমন? এ স্কোয়ার বি স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এগুলোই সলিউশন আসলো। বেশ, খুব ভালো কথা। সলিউশন না হয় এগুলো আসলো, কিন্তু এইটা দেখাতে এখনও বাকি আছে এক্স্যাক্টলি পি মাইনাস ওয়ান বাই টু। এখানটা সংখ্যা কটা আছে? পি মাইনাস ওয়ান বাই টু খানাই সংখ্যা আছে, কিন্তু এক্স্যাক্টলি কী করে দেখাবো? এদের মধ্যে যদি আবার এই 3 স্কোয়ারের সাথে 10 স্কোয়ার সেম কনগ্রুয়েন্সে চলে আসে, যেমন একটু আগে আমরা দেখলাম 2-এর সাথে 200 সেম কনগ্রুয়েন্সে চলে এসেছিলো, তাহলে 2 লেখাও যা 200 লেখাও তা উইথ রেসপেক্ট টু মডিউলো 9। তাহলে এখানেও তো তাই হতে পারে, 3 স্কোয়ার আর 10 স্কোয়ার এরা সেম মডিউলে চলে আসতে পারে। যদি এরকম হয়ে যায় তাহলে সংখ্যাটা তো একটা কমে গেল, পি মাইনাস ওয়ান বাই টু ছিল, তার থেকে সংখ্যা একটা কিন্তু কমে গেল, তাই না? তাহলে আমি ঠিক আছে দেখালাম এরা সলিউশন, কিন্তু এরা আবার আলাদা আলাদা সেপারেট সলিউশন, সেটাই তো দেখাতে হবে। তবে তো আমি বলতে পারবো যে হ্যাঁ এটা এক্স্যাক্টলি পি মাইনাস ওয়ান বাই টু খানা সলিউশন আছে। তাহলে নেক্সট আমাদের স্টেপ হচ্ছে যে ওরা সেপারেট সেটা দেখানো। আমি দেখি ফেলি যে এগুলো সলিউশন ঠিকই আছে, কিন্তু এরা যে সেপারেট
সেটাও দেখাতে হবে, তবে বলতে পারবো এক্স্যাক্টলি p-1/2 খানা সলিউশন আছে। ঠিক আছে, এবার আমরা সেপারেট সলিউশন আছে সেটা আমরা দেখাচ্ছি। সেপারেট সলিউশন কি করে দেখাবো? আমি ধরে নিচ্ছি যে না সেপারেট সলিউশন নেই, এদের মধ্যে দুটো সলিউশন সেম হয়ে গেছে। তাহলে if possible let r1 square r2 square both belongs to A are the solution of the congruence, and r1 square is congruence to r2 square modulo p। দুটো সলিউশন হচ্ছে ঠিকই আছে, কিন্তু এরা আবার কনগ্রুয়েন্স টু মানে মডিউলো পি এর সাথে কনগ্রুয়েন্স হয়ে যায়। যেমন আমাদের 2 আর 200 কনগ্রুয়েন্স ছিল সেম মডিউলো 9 মডিউলোতে, তাহলে এরকম হয়ে গেছে। তাহলে আলটিমেটলি সংখ্যাটা একটা কমে যাওয়ার কথা। তা দেখি কি হয়। তো যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? পি ডিভাইডস, আচ্ছা এর পাশে একটু আরেকটা জিনিস লিখে নিই। যদি এরকম দুটো সলিউশন থাকে তাহলে অবভিয়াসলি দেন 1 less than equals to r1 less than equals to p-1/2। সংখ্যা তো 1 2 3 করে p-1 আছে, তাহলে r1টা p-1 থেকে ছোটই হবে। আমি কিন্তু স্কোয়ার দিইনি, তাহলে এদিকে স্কোয়ার দিলে এদিকেও স্কোয়ার দিতে হতো, স্কোয়ার দিইনি। তাহলে সিমিলারলি 1 less equals to r2 less equals to p-1/2, এটা হতেই হবে। আচ্ছা, বাট এইটা যেহেতু হচ্ছে, এটাকে ব্র্যাকেটে রাখি। হ্যাঁ, দিস ইমপ্লাই p divides r1 square minus r2 square, this imply p divides r1 plus r2 r1 minus r2, এরকম আমরা লিখব। আচ্ছা, এর পরের লাইনে তাহলে আমাদের দেখো p যদি এদের ডিভাইড করতে চাই তাহলে হয় একে ডিভাইড করতে হবে না একে ডিভাইড করতে হবে। তাহলে সো আইদার p divides r1 plus r2 or p divides r1 minus r2, এর মধ্যে কোনো একটা হতেই হবে। এবার আমি দেখি r1 plus r2, r1 এর রেঞ্জ জানি, r2 এর রেঞ্জ জানি, কিন্তু ওদের যোগফলের রেঞ্জটা জানি না বা বিয়োগফলের রেঞ্জটা জানি না। আমরা এবারে ওদের যোগফল বা বিয়োগফলের রেঞ্জটা কি আসতে পারে সেইটা আগে দেখি। তাহলে নাও দুটো যদি যোগ করে দিই তাহলে দেখো আসছে 2 less equals to r1 plus r2 less equals to ওইদিকে দুটো যদি যোগ করে দিই 2p-2/2, এটা মানে আসছে p-1। দ্যাট মিনস যোগ করলে সেটা পি এর থেকে ছোট কিছু আসছে, লেস দ্যান ইকুয়ালস টু p-1, তাহলে পি এর ছোট, তার মানে এইটা r1 প্লাস r2টা পি এর থেকে ছোট একটা সংখ্যা। তাহলে সো r1 প্লাস r2 ইজ লেস দ্যান p অ্যান্ড p ইজ প্রাইম। এটা তো বলাই ছিল p ইজ প্রাইম, তাহলে পিটা প্রাইম, আবার r1 প্লাস r2 p এর থেকে ছোট একটা সংখ্যা, তাহলে তাহলে p কি r1 প্লাস r2কে ডিভাইড করতে পারে? এটা একটা ছোট সংখ্যা 2, আর নিচে আছে প্রাইম p, যাতে এটা একে অপরে প্রাইম হয়। আবার নিচে একটা বড়, পিটা বড় হয়ে গেছে, তাহলে এই ছোট সংখ্যা কি বড় সংখ্যা দিয়ে বিভাজ্য হতে পারে? 2/5 এটা বিভাজ্য হতে পারে? এটা তো হয় না, ইন্টিজার হয় না, তো এটা রেশনাল হয়ে যায়। তাহলে এটা কিন্তু কখনোই পসিবল হচ্ছে না, যেহেতু r1 প্লাস r2 লেস দ্যান p আর পিটা প্রাইম, তাহলে r1 প্লাস r2কে কখনোই তুমি p দিয়ে ডিভাইড করতে পারবে না, রেজাল্ট ইন্টিজার আসবে না। তাহলে সো তাই যদি হয়, সো p ক্যানট ডিভাইডস r1 প্লাস r2, হলো না। এবার এইটা দেখি তাহলে কি হয়। এগেন আমি যদি r1 থেকে r2 বিয়োগ করি তাহলে এদিকে এর 1 আর এদিকে তো নেগেটিভ হয়ে যাবে, তার মানে পরের লাইনে -p-1/2 লেস ইকুয়ালস টু -r2 লেস ইকুয়ালস টু -1। তাহলে এইবার এইটার সাথে এটা যোগ করব, তবে r1 -r2 আসবে। তাহলে এদিকে থাকলো 1 -p-1/2 লেস ইকুয়ালস টু r1 -r2 লেস ইকুয়ালস টু p-1/2 -1। এটা যদি আমি ক্যালকুলেশন করে দিই তাহলে p-1/3 এটাও অবভিয়াসলি p এর থেকে ছোট সংখ্যা। প্রথমত p থেকে 3 বাদ হচ্ছে, তাকে আবার 2 দিয়ে ভাগ করছে, অবভিয়াসলি p এর থেকে ছোট সংখ্যা, তাহলে এটাও p এর থেকে ছোট, আবার p প্রাইম, তাহলে অবভিয়াসলি এই ছোট সংখ্যাটাকে p দিয়ে কখনোই ডিভাইড করা যাবে না। তাহলে ওইটা যেহেতু হলো, দেন অলসো p ক্যানট ডিভাইডস r1 -r2, এটাও পসিবল হচ্ছে না, এটাও পসিবল হচ্ছে না, তার মানে আমি যেটা ধরেছি সেটাই পসিবল নয়। তাহলে সো এ সেটের মধ্যে দুটো রুট কখনোই কনগ্রুয়েন্স আসবে না। তাহলে সো
দ্য congruence has exactly p minus 1 by 2 solutions. ক্লিয়ার? আমাদের মোটামুটি কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সের এইরকমই এই থিওরামগুলোই আছে মেনলি। নেক্সট ভিডিওতে আমরা আসছি কনগ্রুয়েন্স সলিউশন কী করে করবো, মানে কিছু এক্সাম্পল আমরা আলোচনা করবো। ঠিক আছে, বেশ আজ এই ভিডিওটা এত পর্যন্ত থাকলো।